চরিত্র টলিউডের যে অচল অবস্থা হঠাৎ করে শুরু হলো বা হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়ে তুমি কি ভাবছো বা কিভাবে দেখছো পুরো বিষয়টা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই অচল অবস্থাটা নতুন নয়, আর এটা হঠাৎ করেও হচ্ছে না। আজকে আলোচনার মধ্যে যেই কারণে আসছে বা এই মিডিয়াও বিষয়টাকে নিয়ে আলোচনা করা প্রয়োজন বলে মনে করছে, তার একমাত্র কারণ এই ফেডারেশন এমন এক প্রোডাকশনে আঘাত করেছে, এই এসভিএফ, যারা কলকাতার অন্যতম শক্তিশালী এবং বিত্তবান এবং জনপ্রিয় প্রোডাকশন কোম্পানি, এবং তারা যে ফিল্ম বা সিরিজ যে শুটিংটা হচ্ছে সেখানে, সেই শুটিংয়ে অভিনয় করছেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণের মতো স্টলওয়ার্ডসরা। এবং আজকে তারা শুটিং ফ্লোরে উপস্থিত হয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো পার্সোনালিটিকে মেকআপ ভ্যানে বসে থাকতে হয়েছে, তিনি শুটিং করতে পারেননি। ফলে যখন সেটা এত বড় বড় মাথাদের গায়ে গিয়ে আঘাতটা গিয়ে পড়েছে, তখন ইন্ডাস্ট্রির বড় বড় ডিরেক্টর, প্রডিউসার সবার মনে হয়েছে যে তাদের ইউনাইটেড হওয়া প্রয়োজন, এবং এই যে একটা পলিটিক্যাল ষড়যন্ত্র শুরু হয়েছে দীর্ঘদিন ধরে, সেইটার এগেনস্টে এখন সমস্ত কলাকুশলীরা এক হওয়ার একটা ডাক দিয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে এইটা হঠাৎ করে হয়নি, এটা প্রথমবার হচ্ছে না। এর আগে দীর্ঘদিন ধরে, এতদিন যেটা ফেডারেশন করত, ছোট যে টিমগুলো রয়েছে, এখন তো ডিজিটালের যুগে এভরিওয়ান হ্যাজ অ্যাক্সেস টু প্রোডাকশনস, তারা তাদের মতো ক্যামেরা নিয়ে কাজ করতে পারে, ডকুমেন্টারি বানাতে পারে, শর্ট ফিল্মসের একটা বড় বাজার তৈরি হয়েছে। প্রচুর মানুষ তাদের নিজেদের গল্পটা অডিও ভিজুয়াল মিডিয়ামে বলতে চায়। এবং যে পৃথিবীতে আমরা এখন বসবাস করছি, সেখানে সত্যি কোনো ইউনিয়ন ভিত্তিক লোককে নিয়ে কাজ করবার দরকার পড়ে না। তার কারণ আমাদের প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল ফোন আছে, তার পেছনে একটা ভালো ক্যামেরা আছে, আমরা নিজেদের মতো রিলস বানাচ্ছি, শর্টস বানাচ্ছি, আমরা নিজেদের মতো ভিডিও বানাচ্ছি। তো একই রকম ভাবে একজন গল্পকার, একটা সাধারণ মানুষ, আমি ধরে নিলাম সে কোনো বড় ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়ে আসেনি, বিরাট কোনো ডিগ্রি ফিগ্রি তার নেই, কিন্তু সে তার জীবনের একটা গল্প উপস্থাপনা করতে চায়। সেটার জন্য কিন্তু সত্যি তার কোনো বিরাট সার্টিফাইড ইউনিয়ন থেকে লোক নিয়ে আসার দরকার পড়ে না। কারণ এখন জিনিসপত্রগুলো খুব সিমলেস হয়ে গেছে। দু চারটে লোক তারা তাদের একটা ছোট ডিএসএলআর ক্যামেরা নিয়েই বেরিয়ে একটা দারুণ জিনিস তৈরি করে ফেলতে পারে। এই গিল্ড সিস্টেম বা ইউনিয়ন সিস্টেম যেটা রয়েছে, এইটা দীর্ঘদিন ধরে কি করছিল, তারা জোর করে ইম্পোজ করছিল, চাপিয়ে দিচ্ছিল। কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বা প্রোডাকশন কোম্পানি তারা যখন কাজ করতে যাচ্ছে, বলছে না আপনাকে এত পরিমাণ লোক নিতেই হবে, আমার ধরুন ট্রলিটা লাগবে না, না আপনাকে ট্রলি নিতেই হবে, ধরুন আমার মেকআপের কোনো প্রয়োজনীয়তা নেই, আমি হয়তো নো মেকআপ একটা ডকুমেন্টারি শুট করতে গেছি, বলছে না মেকআপ আর্টিস্ট আমাকে নিতেই হবে। দেখুন, গিল্ডের যেটা নোবেল কজ বলে তারা মনে করছেন বা যে দাবিটা তারা করছেন, সেটা ভ্যালিড, যে হ্যাঁ সত্যি মানে সবাই যদি এভাবে নিজেদের মতো করে কাজ করতে আরম্ভ করে, তাহলে একটা বড় অঙ্কের লোকজন আনএমপ্লয়েড হয়ে যাবে। এই কথাটা তারা ভুল কিছু বলছে না, কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবার জন্য তারা যে ফোর্সটা তৈরি করছেন বা যে ফতেয়াটা জারি করছেন, সেটা খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এমপ্লয়মেন্ট যদি ক্রিয়েট করতে হয়, তাহলে সবার আগে আমাকে বাজারটা তৈরি করতে হবে। বাজারে যদি আপনার উৎপাদন না হয়, যেটা বৃহত্তর মানে যে কোনো জিনিসের, এই যে গিল্ড বা ইউনিয়নের যে প্রবলেমটা আজকে আপনারা দেখছেন, সেটা আপনার ফিল্মের বলে মনে হচ্ছে, কিন্তু সমস্যাটা ফিল্মের না, এটা লার্জার পলিটিক্যাল অ্যাসপেক্টের একটা শ্যাডো এখানে হচ্ছে। আপনি সারা পশ্চিমবঙ্গটার দিকে তাকান, পুরো অর্থনীতিটার দিকে, আপনি বুঝতে পারবেন যে যেহেতু কোনো বড় ইন্ডাস্ট্রি নেই, কোনো ইকোনমির গ্রোথ সেভাবে হচ্ছে না, বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, সেজন্য একটা বিরাট অঙ্কের মানুষ তারা আনএমপ্লয়েড। এবং তারা তখন বিভিন্নভাবে তাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে, তাদের তো জীবিকা নির্বাহ করতে হবে। তখন মানুষ জীবিকার জন্য মরিয়া হয়ে যাচ্ছে, এমনকি অনৈতিক বিভিন্ন কাজে আমরা সাধারণ মানুষ জড়িয়ে পড়ছেন। সেটা কারণটা হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটি। কারণ মানুষ পেটের দায় তখন ভুলভাল করে ফেলছেন, ভুলভাল বলে ফেলছেন, ভুলভাল কাজে জড়িয়ে পড়ছেন। তার কারণ আমরা, এটা আমাদের সামাজিক ব্যর্থতা যে আমরা এই মানুষগুলোকে প্লেসমেন্টের ব্যবস্থা করে দিতে পারিনি। এখন গিল্ড আজকে যেটা করার চেষ্টা করছে, তাদের নোবেল কজটা একদম ফাইন, এই নিয়ে আমার বলার কিছু নেই, যে প্রত্যেকটা মানুষের এমপ্লয়মেন্ট মানে রাইট টু লাইফ অ্যান্ড রাইট টু অকুপেশনের একটা প্রয়োজনীয়তা আছে, এবং কেউ না খেয়ে মারা যাবেন এই পৃথিবীতে এটা ঘটতে পারে না। এটা সম্পূর্ণ একটা বিশ্রী জিনিস সামাজিকভাবে। কিন্তু ঘটনা হচ্ছে যে সেইটা করবার জন্য আপনি তো জোর করে ফোর্স ক্রিয়েট করতে পারেন না। রাদার আপনি যেটা করতে পারেন একটা ইউনিয়ন হিসেবে, সেটা হচ্ছে বাজারটাকে কিভাবে আরো স্টেবিলাইজ করা যায়,
বা নিত্য নতুন ফরম্যাটে যে শুটিং হচ্ছে, এই যে আপনি যদি গিল্ডের নিয়ম বা তাদের যে ডকুমেন্টেশন গুলো আসে সেখানে দেখবেন তারা শর্ট বাজেট, শর্ট ফিল্ম, শর্ট ডকুমেন্টারিজ, ধরুন আজকে এই যে ফ্রিল্যান্সারদের একটা বড় বাজার রয়েছে, এই সম্পর্কে গিল্ডের কাছে কোনো সঠিক তথ্যই নেই। তারা মনে করে যে সিনেমা মানেই কয়েক লক্ষ টাকা নিয়ে একটা বিশাল ক্যামেরা নিয়ে একটা বড় অন্তরাজ চলে যাচ্ছে। আরে তা নয় রে ভাই, এখন ফ্রিল্যান্স মার্কেটটা একটা বিরাট জায়গায় চলে গেছে। বড় বড় অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো মানে তারা দে আর বিং রিপ্লেসড বাই ফ্রিল্যান্সার্স। সেখানে ছোট ছোট মার্কেটিং কনসালটেন্ট দু তিনজন মিলে একটা ছোট্ট টিম তৈরি করেছে, তারা একটা R&D করছে। এডিটর বলুন, গ্রাফিক্স আর্টিস্ট বলুন, রাইটার্স বলুন, এই প্রত্যেকটা প্রফেশন ছোট ছোট জায়গায় এখন ফ্রিল্যান্স মডেলে চলে গেছে, এবং এটা বাংলায় বলে না, সারা পৃথিবীতে হচ্ছে। তো আপনি যখন কোনো একটা সিস্টেম অপারেট করছেন, একটা ইউনিয়ন চালাচ্ছেন, একটা মার্কেট চালাচ্ছেন, তো আপনাকে তো পৃথিবীর আশপাশটা সম্পর্কে অবগত হতে হবে যে এখন বাজারটা কিরকম, সেটা কোন দিকে আছে, কিভাবে চলছে। সারা পৃথিবী যেখানে ফ্রিল্যান্স মোডে চলে যাচ্ছে, হাইব্রিড মোডে চলে যাচ্ছে, ডিজিটাল ফাস্ট মোডে চলে যাচ্ছে, আর আমি যদি সেখানে জোর করে একটা পুরনো ট্র্যাডিশনাল ধারণা ইম্পোজ করানোর চেষ্টা করি, সেখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে। তার কারণ আপনি আমাকে জোর করে একটা ট্রলি নিতে বলছেন, আমার হয়তো দরকার নেই, কিন্তু আমার যদি ট্রলির প্রয়োজনীয়তা না থাকে আমি কেন নিতে যাবো সেখানে? আমার তো অপ্রয়োজনীয় না, আমি নিয়ে কি করবো? হার্ডওয়্যারটা আপনার থেকে ফেলে রাখবো, পয়সা দেবো? আরে ভ্যালু ফর মানিটা তো আপনাকে বুঝতে হবে। যে কোনো বিনিয়োগের তো একটা ইনভেস্টমেন্টের একটা তো রিটার্ন থাকবে। আমার একটা মেকআপের কোনো প্রয়োজনীয়তাই নেই, আমার হেয়ার স্টাইলিস্টের প্রয়োজনীয়তাই নেই। আমি কেন একজন হেয়ার স্টাইলিস্টকে তাকে নিয়ে আসবো? এবার তাকে শুধু রেমুনারেশন দিতে হচ্ছে তা নয়, একটা নতুন লোক বাড়া মানে আমার লজিস্টিক্সটা সেভাবে হ্যাম্পার হচ্ছে, আমাকে তার একটা রুম দিতে হচ্ছে, তাকে গাড়ি করে আনতে হচ্ছে, তার খাওয়া দাওয়া পুরো একটা মানে অর্গানাইজেশনে সেটা একটা চাপ পড়ে যাচ্ছে। কোথাও কি গিল্ডের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাসের দিকে আঙুল তুলছেন? আমি সোশ্যাল নেটওয়ার্কে লেখা দেখলাম একাধিক। ওনার ভূমিকাটা তুমি এখানে কিভাবে দেখো? এবং এর আগেও একাধিক ক্ষেত্রে দাদাগিরির একটা অভিযোগ উঠেছে এই টলি ইন্ডাস্ট্রিতে সিরিয়াল করার সময়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যাদেরকে এই স্বরূপ বিশ্বাস বলুন, অরূপ বিশ্বাস বলুন, এরা তো পলিটিশিয়ান, এরা কেউ ফিল্ম মেকার নয়, ফিল্ম প্রডিউসার নয়, এরা ফিল্মের কলাকুশলী কেউই নয়। এবং সমস্যাটা কেন তৈরি হয় আমাদের এখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে বড় সমস্যা হচ্ছে এই ইউনিয়নগুলির চেয়ারে রাজনৈতিক নেতাদেরকে আমরা বসিয়ে রেখেছি। রাজনৈতিক নেতারা সিনেমার সম্পর্কে, সিনেমার নিটিগ্রিটি ডিটেল সম্পর্কে কিছু জানে না। আমরা সবাই অরূপ বিশ্বাসকে নিয়ে গালাগালি করছি। আপনি অরূপ বিশ্বাসকে গিয়ে বলুন, আচ্ছা অগুমেন্টেড রিয়ালিটি দিয়ে একটা ফিল্মের কনসেপ্ট আছে, কিভাবে করবো, সেটা কিন্তু অরূপ বিশ্বাসের পক্ষে বলা সম্ভব নয়, কারণ সেটা তার সাবজেক্ট না। একই রকম ভাবে অরূপ বিশ্বাস যদি আমাকে একটা তার রাজনৈতিক অ্যাফেয়ার নিয়ে একটা প্রশ্ন করেন, পলিটিক্যাল পলিসি নিয়ে, আমি হয়তো চট করে সেটার উত্তর দিতে পারবো না, কারণ আমি সিনেমার লোক, আমি ওনার পলিটিক্যাল বিষয়ে বিজ্ঞ নাও হতে পারি। কিন্তু প্রত্যেকটা মানুষের তারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের দাম আছে। আপনি অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাস বা মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, যাকে খুশি হোক, আপনি যদি একটা পলিটিশিয়ানকে এনে এখানে বসিয়ে দেন যে সিনেমার মেথোডোলজিটা জানে না, সিনেমার অ্যাসপিরেশনটা বুঝতে পারছে না, আমার কি ধরনের মেথোডোলজি দরকার সে কি ভাবছে, তাদের পয়েন্ট অফ ভিউটা আমি আপনাকে বলে দিচ্ছি। তাদের বক্তব্যটা হচ্ছে একটা গিল্ডের মধ্যে ধরুন 3-4 হাজার 5 হাজার মেম্বার রয়েছে। এবার পলিটিশিয়ান সে তার পলিটিক্সের নজর দিয়ে দেখছে, সে দেখছে আরে যদি ক্রমাগত এইভাবে মানুষ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে আরম্ভ করে তাহলে এই 3-4 হাজার লোক তারা আনএমপ্লয়েড হয়ে যাবে। তখন তারা পলিটিশিয়ানকে প্রশ্ন করবে যে আপনি মশাই কি চেয়ারম্যান বা কি আপনি প্রেসিডেন্ট হয়েছেন, আপনি কাজ দিতে পারছেন না। তখন এগুলো সমস্ত ভোটে রিফ্লেক্টেড হবে। তো তখন লার্জার পলিটিক্যাল ম্যাক্রো লেন্স থেকে তারা এটাকে দেখার চেষ্টা করছে, সেটা পলিটিশিয়ানের চোখে ঠিক আছে কিন্তু ফিল্ম মেকারের চোখে তো ঠিক নয়। ফলে আমার এমন একজন বা এমন কিছু মানুষকে দরকার লিডার হিসেবে, যারা সিনেমাটা সম্পর্কে বোঝেন এবং জানেন, এবং যারা সিনেমার নিটিগ্রিটি ডিটেলসটা সম্পর্কে বুঝবেন। আচ্ছা তাহলে এই প্রযুক্তিটা এলে আমার যদি এই ক্যামেরাটা বা ইকুইপমেন্টসটা না চলে, আমি জোর করে কেন ঢোকাচ্ছি? আমি তার থেকে একটা ভালো একটা AI এক্সপার্টের কেন একটা লোক তৈরি করছি না? তো কেন ট্রেন করছি না? আমরা কেন গেমিং এর, আপনি সারা কলকাতায় খুঁজুন, আমি তো যেহেতু বিভিন্ন সংস্থার সাথে কাজ করি এই রিলেটেড, আমি বিগত 2 বছর ধরে মানে দুয়ারে দুয়ারে ঘুরেছি, আমি ভালো গেমিং এক্সপার্ট পাইনি। গেম ডিজাইনার কলকাতায় ভালো পাওয়া যায় না। জেনারেটিভ AI, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেগুলো এখন বিভিন্ন মিডিয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, আনরিয়েল ইঞ্জিন জানা লোক পাওয়া যাচ্ছে না, রোবো ক্যাম বা এই ধরনের অপারেটর পাওয়া যাচ্ছে না। একটু কিছু হলেই সে বাইরের রাজ্য থেকে, বম্বে থেকে আনাতে হচ্ছে, হায়দ্রাবাদ থেকে আনাতে হচ্ছে, ব্যাঙ্গালোর থেকে আনাতে হচ্ছে। তাহলে গিল্ড কেন সেটা দেখছে না যে আরে আমার এই স্কিলগুলো এখন বাডিং স্কিল, আমি কিভাবে আরো 4-5টা লোককে এই ধরনের জিনিসপত্র শেখাতে পারি, যাতে চাহিদা অনুসারে তো আপনাকে সাপ্লাই করতে হবে। আমার একটা জিনিসের চাহিদা নেই, আমি চা খাবো না, আমি কফি খেতে চাই, আপনি জোর করে আমাকে চা খাওয়াবেন, তো আমি তো খাবো না। তখন তো আপনার সাথে আমার একটা মানে একটা মনোমালিন্য তৈরি হবে, ঝামেলা তৈরি হবে, কনফ্লিক্ট তৈরি হবে। তো গিল্ডের সমাধান হিসেবে আমার যেটা মনে হয়,
সবার প্রথম দরকার এমন মানুষদেরকে লিডার হিসেবে আনুন যারা সেই সাবজেক্টের স্পেশালিস্ট, যারা জানেন যে কিভাবে এই অ্যাসপিরেশনগুলো চেঞ্জ হচ্ছে, মার্কেটের সাথে কি সমস্যা, কিভাবে সেটা রিফ্লেক্ট করা যায়। কোনো রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী এদেরকে এনে এখানে যদি বসিয়ে দেন, আমাকে যদি আগামীকাল আপনি বলেন যে আপনি অর্থ দপ্তর সামলান দেখি, আমি যেরকম ঝুলিয়ে মাছ করব, একই রকমভাবে অর্থমন্ত্রীকে নিয়ে এসে আপনি যদি এখানে বলেন আপনি সিনেমা বানিয়ে দেখান দেখি, সে একই রকম একটা সে জঘন্য জিনিস তৈরি হবে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে তাই হচ্ছে। এবং দ্বিতীয়ত চাহিদা এবং মানে এই যে বাজার, একটা বাজারটাই ক্রমাগত ছোট হয়ে যাচ্ছে, যে তারা বুঝতেই পারছে না যে সারা পৃথিবীতে কিভাবে পরিবর্তন হয়েছে বিভিন্ন জিনিসের, প্রযুক্তি বলুন, মার্কেট বলুন, অ্যাসপিরেশন বলুন, সেই জিনিসগুলোকে বুঝে তারপরে আমাকে সেটা পলিসি বানাতে হবে। আমার কাছে কি একটা প্রিকনসিভড ধারণা আছে 100 বছর আগেকার, সেই ধারণা জোর করে কাউকে গিলিয়ে দেবো, তো সে তো তখন তার বদহজম হবে। এখন হয়ে গেছে এটা বদহজম। আর আরো একটা বিষয় যেটা মাথায় রাখতে হবে, যে আজকে এই বড় ডিরেক্টর, বড় স্টার অভিনেতা এরা সবাই মিলে যে মাঠে নেমে পড়েছেন, আমার খুবই খারাপ লাগছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণের মতো স্টলওয়ার্ডদেরকে আজকে এই হেনস্থা করতে হচ্ছে। SBF এর মতো প্রোডাকশন কোম্পানি আজকে তাদের মানে পয়সা নষ্ট হচ্ছে এই ধরনের ডিস্টারবেন্সের জন্য। প্রডিউসারের তো পয়সাটা চলে যাচ্ছে, তাকে তো লোকজন হায়ার করে সেট আপ করতে হয়েছে। কিন্তু আমি যেটা এখান থেকে শিক্ষা নিতে বলবো এই সমস্ত ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্বদের, যে আপনারা এটা শিখে রাখুন যে যে কোনো ব্যাধি, এই ধরনের রাজনৈতিক ব্যাধি ভীষণ সংক্রামক। যখন দিনের পর দিন ছোট ছোট কোম্পানিগুলো সাধারণ মানুষ যেভাবে হ্যারাস করে হয়েছিলেন, মানে শুধু সিনেমা নয়, আপনি জানলে অবাক হয়ে যাবেন যে প্রি ওয়েডিং শুটে পর্যন্ত ফেডারেশন গিয়ে সেখানে ইন্টারভেন করে, শুটিংয়ের এই নিতে হবে ওই নিতে হবে, ঘুষ চায়, এটা নেই কেন ওটা নেই কেন বলে হেনস্থা করে। মানে প্রি ওয়েডিং শ্যুটটা যে একটা কত বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ওয়েডিং ইন্ডাস্ট্রিটা যে কিভাবে মানে বড় আকার নিয়েছে, সেটা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তাদের কি রিকোয়ারমেন্ট জানে না, কিন্তু গিয়ে বলছে আমার লোক নাও। আরে তোমার লোক ওয়েডিং জানে নাকি? তোমার লোক, তোমার মধ্যে ওয়েডিং ফটোগ্রাফার আছে নাকি? আমি কিভাবে নেবো তোমার ইউনিয়ন থেকে? ঘটনা হচ্ছে। পাশাপাশি আরেকটা প্রশ্ন আমার উঠছে, শেষ প্রশ্ন, যে এই সকল শিল্পীরা দিনের পর দিন এই নিয়ম মেনে নিয়েছেন, কোথাও গিয়ে দেরি হয়ে গেল বলে মনে হয়? মানে সমাজের একাধিক খারাপ কথায় তারা চুপ করে থাকেন, আজকে নিজেদের যেটা বলা হয় পিছনে বা লেজে পা পড়েছে বলে তারা এরকম হঠাৎ করে জ্বলে উঠলেন। এই বিষয়টাকে কোথাও গিয়ে তোমার মনে হয় যে অনেকটা দেরি হয়ে গেল, প্রতিবাদটা অনেক আগে করা উচিত ছিল? দেখুন, অঙ্কের হিসাবে অবশ্যই এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। আমি যেটা আগের প্রশ্নের উত্তরে বলছিলাম যে বড় ইনফ্লুয়েন্সিয়ালরা শিক্ষা নিন যে যারা দুর্বল, ছোট টিম, ছোট বাজেটে কাজ করছেন, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন, তাদের অসুবিধাগুলোকে নেগলেক্ট করবেন না। তারা তাদের সাধারণ ইন্ডিপেন্ডেন্ট টিমগুলোর যদি পাশে শুরু থেকে ইন্ডাস্ট্রি স্টলওয়ার্ডরা দাঁড়াতেন, তখনই যদি একসাথে ইউনাইটেড হতো, তাহলে গোড়াতেই এই ব্যাপারটাকে সলভ করে দেওয়া যেত। আজকে একেবারে শেষ মুহূর্তে যখন তাদের গায়ে আঁচ লাগছেন, তখন তারা বুঝছেন যে কোটি কোটি টাকা থাকলেও, কত বড় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রইলেও, তা দিয়ে এই ব্যাধি সারানো যাবে না। তখন তারা এখন সবাই ইউনাইটেড হয়েছেন। কিন্তু টাকা এবং রাজনৈতিক ক্ষমতা দিয়ে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করা যায় না, এটা আপনাকে বুঝতে হবে। যে টাকা এবং ক্ষমতা এটা খুব প্রয়োজনীয় জিনিস, এটা একটা লেভেল পর্যন্ত আপনাকে গেটওয়ে দেবে, কিন্তু সমস্ত প্রবলেমের সলিউশন কোনোদিন টাকা ক্ষমতা দিয়ে হয় না। তার জন্য আপনাকে একত্রিত থাকতে হবে। তবুও আমি আশাবাদী, আমি বলবো বেটার লেট দ্যান নেভার। কোনোদিন না হওয়ার থেকে 1 বছর বাদে হয়েছে, 5 বছর বাদে হয়েছে, তাও হোক। এবং আজকের দিনটা হওয়া খুব জরুরি ছিল আমি মনে করছি। যে হয়তো হেনস্থা হয়েছেন, স্টলওয়ার্ডরা হেনস্থা হয়েছেন, প্রোডাকশনের খানিকটা লস হয়ে গেল, কিন্তু তবু বলবো এই দিনটা খুব গুরুত্বপূর্ণ। না হলে হয়তো ওনারা বুঝতে পারছিলেন না যে ক্যান্সারের মতো এই ব্যাধি ভয়ঙ্কর আকার নিয়েছে এবং মানে সে গোটা সিস্টেমটাকে একেবারে পচন ধরিয়ে দিয়েছে। ফলে ইমিডিয়েটলি রিফরমেশন দরকার। এবং প্রত্যেকটা গিল্ডে, যে সাবজেক্টের গিল্ড, সেই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে নিয়ে এসে আপনি লিডার বানান। অন্য জায়গা থেকে নেতা, মন্ত্রী, আমলা এই সমস্ত ধরে এনে বসালে, যে বিষয়টা সম্পর্কে জানে না, তাহলে তার এই মানে পলিটিক্যাল ইন্টারফারেন্সটা হতেই থাকবে এবং বাংলা সিনেমা আস্তে আস্তে তলানিতে চলে যাবে। ফলে দিস ইজ দ্য রাইট টাইম, বেটার লেট দ্যান নেভার। করেছেন, ইউনাইটেড ভাবে করুন, তাহলেই আমরা বাংলা সিনেমার জগৎকে আবার তার স্বমহিমায় ফিরিয়ে আনতে পারবো এবং সেটাই আমার কামনা।